Today our topic is nucleus. So let's start. Go to the first slide. So the first point is nucleus is the largest cell organelle, mostly spherical and dense, located in the center of the cytoplasm. অর্থাৎ আমরা যে বিভিন্ন কোষীয় অঙ্গাণু বা সেল অর্গানেলগুলো সম্বন্ধে পড়লাম, অর্থাৎ যেমন মাইটোকন্ড্রিয়া, গলগি বডিজ, এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম, এর আগে আমরা প্লাস্টিড পড়েছি। তো এরকম বিভিন্ন সেল অর্গানেলি বা কোষীয় অঙ্গাণু আমাদের কোষের মধ্যে যতগুলো রয়েছে, তার মধ্যে সবথেকে বড় বা লার্জেস্ট যে কোষ অঙ্গাণুটি রয়েছে সেটি হলো নিউক্লিয়াস। এবং দেখো এখানে তার সাথে দেওয়া আছে যে এর শেপটা কেমন হবে, বলেছে মোস্টলি স্ফেরিক্যাল, অর্থাৎ প্রায় গোলাকার। এবং কি বলা হয়েছে তার সাথে আর একটা পয়েন্টে, ডেন্স লোকেটেড ইন দ্য সেন্টার অব দ্য সাইটোপ্লাজম, অর্থাৎ নিউক্লিয়াসটা সাইটোপ্লাজমে সাধারণত কোথায় অবস্থান করে থাকে, একদম মধ্যবর্তী বা সাইটোপ্লাজমের কেন্দ্রের দিকে অবস্থান করে এই কোষীয় অঙ্গাণুটি। ওকে, নাও সেকেন্ড পয়েন্টে দেওয়া আছে, দেখো a definite nucleus contains major four parts, namely nuclear membrane, nucleolus, nucleoplasm and chromatin fiber. অর্থাৎ একটি আদর্শ নিউক্লিয়াস তার কটি অংশ রয়েছে? চারটি অংশ, এবং তাদের নামগুলো পরপর দেওয়া আছে। কি কি নাম আমরা বললাম? ফার্স্টে নিউক্লিয়ার মেমব্রেন, বা বাংলায় বললে বলা হচ্ছে নিউক্লিয় পর্দা। তারপরে রয়েছে নিউক্লিওলাস, থার্ডে রয়েছে নিউক্লিওপ্লাজম, এবং ফোর্থে রয়েছে ক্রোমাটিন ফাইবার, বা বাংলায় বলি আমরা এটাকে ক্রোমাটিন জালিকা। নেক্সট পয়েন্টে দেখো দেওয়া আছে, কি বলেছে, ডেফিনিট নিউক্লিয়াস মেনলি প্রেজেন্ট ইন দ্য ইউক্যারিওটিক সেল। অর্থাৎ এই যে আমরা আদর্শ টার্মটা এখানে ইউজ করছি বা ডেফিনিট, এই ডেফিনিট নিউক্লিয়াসটা আমরা কোন ধরনের কোষে দেখতে পাবো? আমরা সাধারণত জানি প্রতিটা জীবদেহের কোষগুলোকে আমরা দুটো ভাগে ভাগ করে থাকি মেনলি, একটা হচ্ছে ইউক্যারিওটিক আর একটা হচ্ছে প্রোক্যারিওটিক। ডেফিনিট যে নিউক্লিয়াস বা আদর্শ নিউক্লিয়াসটা আমরা দেখতে পাই কোন ধরনের কোষে? না, অনলি ইন ইউক্যারিওটিক সেল, অর্থাৎ শুধুমাত্র আদর্শ কোষে। আমরা কোনো প্রোক্যারিওটিক বা আদি কোষে কিন্তু ডেফিনিট নিউক্লিয়াস বা আদর্শ নিউক্লিয়াস দেখতে পাবো না। আমাদের ইউক্যারিওটিক সেলের এক্সাম্পল কি হতে পারে? যেমন আমরা জানি আমাদের যে কোনো উন্নত উদ্ভিদ বা প্রাণী কোষ, এই জন্য আমরা এক্সাম্পল এখানে দেখো দুটো দেওয়া হয়েছে, একটা হচ্ছে হিউম্যান সেলসের নাম দেওয়া হয়েছে, একইভাবে আমরা ম্যাঙ্গো সেলসের নামও এখানে দিয়েছি। একটা প্রথমটা অ্যানিমাল সেল অ্যান্ড দ্য সেকেন্ড ওয়ান ইজ দ্য প্ল্যান্ট সেল। অর্থাৎ যে কোনো হাইলি প্ল্যান্ট বা হাইলি অ্যানিমাল সেলের ভেতরে কিন্তু আমরা ডেফিনিট নিউক্লিয়াস দেখতে পাবো। ওকে, তাহলে এখানে দেখো একটা নিউক্লিয়াসের ছবি দেওয়া আছে, এবং আমরা এখানে এই যে পড়লাম এর আগের স্লাইডটাতে যে নিউক্লিয়াসের চারটি অংশ, এই চারটি অংশ কোনটা কোনটা কোন অংশ সেটা আমরা দেখব। তাহলে ফার্স্টে আমরা দেখতে পাচ্ছি এই যে নিউক্লিয়াসটা একটা স্ফেরিক্যাল, যেটা আমরা আগের পয়েন্টে পড়লাম, যেটা দেখতে মূলত গোলাকার আকৃতির হবে। এবং আমরা জানি নিউক্লিয়াসের ঠিক বাইরের দিকে কি আমরা করলাম, একটা পর্দা থাকবে বা একটা আবরণ থাকবে, যেটাকে আমরা বলছি নিউক্লিয়ার মেমব্রেন অথবা নিউক্লিয়ার এনভেলপ। দেখো আমরা এই ছবিটাতেও দেখতে পাচ্ছি যে এই যেখানে নিউক্লিয়াসটা রয়েছে তার ঠিক বাইরের দিকে এই যে আমরা একটা পর্দা দেখতে পাচ্ছি, এই পর্দাটাকেই আমরা এখানে কি বলেছি, নিউক্লিয়ার এনভেলপ। এবং যদি ভালো করে আমরা দেখি তাহলে আমরা দেখব এই নিউক্লিয়ার মেমব্রেন বা নিউক্লিয়ার এনভেলপ বা বাংলায় যেটাকে আমরা বলছি নিউক্লিয় পর্দা, এটা কিন্তু কোনো একটা অবিচ্ছিন্ন পর্দা না, অর্থাৎ এটা কিন্তু কোনো কন্টিনিউয়াস লেয়ার না। এর ভেতরে বা এর মধ্যবর্তী অংশে অসংখ্য সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র থাকে, এবং এই ছিদ্রগুলোকেই আমরা বাংলায় বলে থাকি নিউক্লিয় রন্ধ্র, বা ইংরেজিতে আমরা বলছি নিউক্লিয়ার পোর। এবং এই নিউক্লিয়ার পোর থাকার জন্যই কিন্তু নিউক্লিয়াসের ভেতরে বিভিন্ন পদার্থ প্রবেশ করতে পারে, বা নিউক্লিয়াস থেকে বিভিন্ন পদার্থগুলো বাইরে সাইটোপ্লাজমে বেরিয়ে আসতে পারে। অর্থাৎ নিউক্লিয়ার মেমব্রেনটা কিন্তু কোনো কন্টিনিউয়াস লেয়ার না, এটা একটা পোরাস লেয়ার।
এটা একটা পোরাস লেয়ার, এর ভেতরে অসংখ্য ছিদ্র রয়েছে এবং এই ছিদ্রগুলোর সাহায্যেই বিভিন্ন পদার্থের কিন্তু এন্ট্রি বা এক্সিট ঘটছে নিউক্লিয়াসের ভেতরে। এরপর আমরা সেকেন্ড পয়েন্ট যেটা পড়েছিলাম সেটা হচ্ছে নিউক্লিওলাস, অর্থাৎ নিউক্লিয়াসের ভেতরে যদি আমরা চলে আসি তাহলে দেখব নিউক্লিয়াসের ভেতরে আরও একটা কিন্তু গোলাকার অংশ কিন্তু একটা দেখা যাবে, আরও একটা সার্কুলার কিন্তু একটা অংশ দেখতে পাওয়া যাচ্ছে। এই সার্কুলার যে রিজিয়নটা এটাকেই আমরা কি বলছি, নিউক্লিওলাস। অর্থাৎ নিউক্লিয়াসের ভেতরে নিউক্লিয়াসের মতনই একটি গোলাকার অংশ দেখতে পাওয়া যায়, এটাকে নিউক্লিওলাস বলা হয়ে থাকে। এরপর আমরা দেখব নিউক্লিয়ার মেমব্রেন, যেটা আমরা ফার্স্ট পয়েন্টে পড়লাম। এই নিউক্লিয়ার মেমব্রেনের ঠিক ভেতরের দিকে অর্থাৎ এই যে অঞ্চলটা রয়েছে এর মধ্যে একটা জেলির মতন অর্ধ তরল পদার্থ থাকে। এই যে সেমি লিকুইড সাবস্টেন্সেস বা অর্ধ তরল পদার্থ, এই পদার্থটাকে আমরা বলে থাকি নিউক্লিওপ্লাজম বা বাংলায় বলা হয়ে থাকে নিউক্লিয় রস। ঠিক আছে, এবং এই যে জেলির মতো নিউক্লিওপ্লাজম বা নিউক্লিয় রস, এর ভেতরে আবার সুতোর মতন অসংখ্য জালিকা থাকে। এই সুতোর মতন জালিকাগুলোকেই আমরা বলে থাকি ক্রোমাটিন ফাইবার। অর্থাৎ এই যে আমাদের নিউক্লিয়াসের প্রধান চারটা অংশ এখানে কিন্তু আমরা দেখতে পেলাম এই চারটা অংশ সম্বন্ধে। ওকে, এবার আমরা পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। এখানে প্রত্যেকটা সম্বন্ধে দেখো দেওয়া আছে, অর্থাৎ এই যে চারটা পার্ট আমরা পড়লাম তাদের সম্বন্ধে ডিটেলসে এখানে দেওয়া আছে। তাহলে ফার্স্ট পয়েন্ট আমরা যেটা পড়েছিলাম সেটার নাম কি ছিল, নিউক্লিয়ার মেমব্রেন। কি বলেছে দেখো, ইচ নিউক্লিয়াস সারাউন্ডেড বাই আ ডাবল লেয়ার মেমব্রেন called nuclear membrane. Nuclear membrane has some fine pores to allow substances to enter and leave. অর্থাৎ যেটা আমরা ছবিটাতে দেখলাম, কি দেখলাম ছবিটাতে, যে নিউক্লিয়াসের বাইরের দিকে একটি পর্দা রয়েছে, যে পর্দাটাকে আমরা নিউক্লিয়ার মেমব্রেন বলছি। এবং এই নিউক্লিয়ার মেমব্রেনটা কিন্তু সিঙ্গেল লেয়ার না। আমরা যদি ছবিটা এখানে ভালো করে দেখি তাহলে দেখো এখানে দুটো লেয়ার দেখতে পাচ্ছি। এই যে এইটা হচ্ছে আউটার সাইডের লেয়ার আর আউটার লেয়ার, আর একটা লেয়ার আমরা কিন্তু ভেতরের দিকে দেখতে পাচ্ছি, এটাকে বলা হয় ইনার লেয়ার। অর্থাৎ নিউক্লিয়ার এনভেলপ হ্যাজ টু ডিফারেন্ট লেয়ার। The outer side layer is called outer layer or outer nuclear envelope, আর যেটা ভেতরের দিকে রয়েছে সেটাকে আমরা ইনার লেয়ার বলছি বা অন্তঃপর্দা। বাইরেরটাকে বহিঃপর্দা, ভেতরেরটাকে অন্ত নিউক্লিয় পর্দা বলছি। এবং তার সাথে আরেকটা পয়েন্ট পড়লাম যে নিউক্লিয় পর্দাটা কিন্তু কন্টিনিউয়াস লেয়ার না। এই যে আমরা দেখতে পাচ্ছি মাঝে মাঝেই কি রয়েছে, এদের মাঝখানে কিন্তু একটা করে ফাঁকা স্থান বা ছিদ্র রয়েছে, এটাকে আমরা বলছি নিউক্লিয়ার পোর বা নিউক্লিয় ছিদ্র, যার প্রধান কাজ হচ্ছে নিউক্লিয়াসের ভেতরে বিভিন্ন পদার্থের প্রবেশ বা বিভিন্ন পদার্থর প্রস্থান বা বেরিয়ে যেতে সাহায্য করে থাকে। নেক্সট সেকেন্ড পয়েন্ট যেটা দেওয়া আছে, কি দেখতে পাচ্ছি আমরা, নিউক্লিওপ্লাজম। এটাও পড়লাম আমরা, কি বলেছে দেখো, ইনসাইড দ্য নিউক্লিয়ার মেমব্রেন প্রেজেন্ট আ সেমি লিকুইড সাবস্টেন্সেস কল্ড নিউক্লিওপ্লাজম। এই জায়গাটাতে ইম্পর্টেন্ট, সেমি লিকুইড অর্থাৎ বাংলায় যেটাকে বলা হচ্ছে অর্ধ তরল। অর্থাৎ আমরা যদি দেখব ছবিটাতে একবার চলে আসি, কি দেখতে পাচ্ছি যে নিউক্লিয়াসের ক্ষেত্রে নিউক্লিয় পর্দার ঠিক ভেতরের দিকে আমরা কি দেখতে পাচ্ছি, এই যে ভেতরের দিকে এখানে কি রয়েছে, এরকম অর্ধ তরল পদার্থ রয়েছে। এই অর্ধ তরল পদার্থটাকেই আমরা কি বলছি, নিউক্লিওপ্লাজম। ওকে, নেক্সট থার্ড স্লাইডে কি দেওয়া আছে, ক্রোমাটিন ফাইবার। এই জায়গাটা অত্যন্ত ইম্পর্টেন্ট, কারণটা কি দেখো এখানে বলেছে, ইন দ্য নিউক্লিওপ্লাজম দেয়ার আর সার্টেন থ্রেড লাইক স্ট্রাকচার কল্ড ক্রোমাটিন ফাইবার। আমরা পড়লাম যে নিউক্লিয় রসের ভেতরে কিছু সুতোর মতন গঠন দেখা যায়, এই সুতোর মতন গঠনগুলোকেই আমরা বলছি ক্রোমাটিন জালিকা বা ক্রোমাটিন ফাইবার। এবং কি বলেছে দেখো লাস্ট পয়েন্টটাতে, ডিউরিং দ্য সেল ডিভিশন ক্রোমাটিন ফাইবার বিকাম থিক টু কনভার্ট ইনটু ক্রোমোজোম। অর্থাৎ এই ছবিটা একটা সাধারণ সেলের, এই সেলটা কিন্তু এখনো কোনো কোষ বিভাজন বা সেল ডিভিশনে যায়নি। যেহেতু এই সেলটা কোনো সেল ডিভিশনে অংশগ্রহণ এখনো করেনি, তাই আমরা এর ভেতরে কি দেখতে পাচ্ছি, ক্রোমাটিন ফাইবার।
এই কোষটাই যখন একটা কোষ বিভাজনে এন্ট্রি করবে বা কোষ বিভাজনে অংশগ্রহণ করবে, তখন কিন্তু আর এই ক্রোমাটিন ফাইবার বা নিউক্লিয় জালিকা অংশটা আমরা দেখতে পাবো না। নিউক্লিয় জালিকাটা তখন কি হবে? তখন নিউক্লিয় জালিকাগুলো ফোল্ডিং হতে শুরু করবে, অর্থাৎ তাদের দৈর্ঘ্য ধীরে ধীরে কমতে শুরু করবে এবং প্রস্থটা ধীরে ধীরে বাড়তে শুরু করবে। তখন আর সেটাকে আমরা নিউক্লিয় জালিকা বা ক্রোমাটিন ফাইবার বলি না, তখন সেগুলোকে আর একটা নতুন নাম দেওয়া হয়, সেগুলোকেই আমরা ক্রোমোজোম নামে চিনি। ওকে, এই জন্যই এই পয়েন্টটা অত্যন্ত ইম্পর্টেন্ট। ক্রোমাটিন ফাইবার যে সেল ডিভিশনের সময় কি হবে, ক্রোমাটিন ফাইবারগুলো কিসে রূপান্তরিত হয়ে যাচ্ছে? ক্রোমোজোমে রূপান্তরিত হচ্ছে। ওকে, তাই এখানে একটু ক্রোমোজোম সম্বন্ধে দেখো ডিটেলসে দেওয়া আছে। কি বলেছে ফার্স্ট পয়েন্টে? দ্য নাম্বার অফ ক্রোমোজোম ইজ ডেফিনিট ইন ইচ স্পিসিস, অর্থাৎ প্রত্যেকটা প্রজাতির ক্ষেত্রে তাদের কোষে এই ক্রোমোজোমের সংখ্যাটা কিন্তু কি হবে? ডেফিনিট, অর্থাৎ নির্দিষ্ট। ফর এক্সাম্পলে কি দেওয়া আছে, যেমন দেখো, এভরি হিউম্যান বডি সেল হ্যাজ 46 নাম্বার অফ ক্রোমোজোম, অর্থাৎ আমরা যত মানুষ রয়েছি প্রত্যেকটা মানুষের আমাদের যে বডি সেল বা দেহকোষে কটা ক্রোমোজোম থাকবে? 46। এটা নর্মাল কেস। প্রত্যেকটা মানুষের প্রতিটি দেহকোষে আমাদের ক্রোমোজোমের সংখ্যা 46, এটার কিন্তু কোনো পরিবর্তন ঘটবে না। ঠিক তেমনি আবার একটা সেকেন্ড এক্সাম্পল কি দেওয়া আছে, ইন মেইজ এভরি সেল কন্টেইন 20 নাম্বার অফ ক্রোমোজোম, অর্থাৎ যদি আমরা ভুট্টার ক্ষেত্রে দেখি তাহলে দেখবো ভুট্টার আবার প্রতিটি কোষের মধ্যে ক্রোমোজোমের সংখ্যা কত হচ্ছে? 20টা। কারণ মেইজ হচ্ছে আলাদা স্পিসিস, হিউম্যান হচ্ছে আলাদা স্পিসিস, অর্থাৎ প্রত্যেকটা প্রজাতির ক্ষেত্রে ক্রোমোজোমের সংখ্যাটা কি রয়েছে? নির্দিষ্ট। এই সংখ্যাটা কিন্তু বাড়া কমা করবে না, অর্থাৎ কোনো হিউম্যানের ক্ষেত্রে আমরা দেখতে পাবো না, অর্থাৎ তার কোনো একটা সেলের মধ্যে 46 ক্রোমোজোম রয়েছে, কোনো একটা সেলের মধ্যে হয়তো 50 ক্রোমোজোম, এরকম দেখতে পাবো না। প্রত্যেকটা মানুষের প্রতিটি দেহকোষে ক্রোমোজোমের নাম্বার সেম হবে। ঠিক লাস্ট পয়েন্টটা কি দিয়েছে? বলছে ক্রোমোজোম আর কম্পোজড অফ হেরিডিটি ইউনিট কল্ড জিন হুইচ মেড আপ অফ ডিএনএ, অর্থাৎ আমরা যদি ক্রোমোজোমের ক্ষেত্রে ভালো করে আমরা গঠনটা দেখি তাহলে দেখব ক্রোমোজোম কি করবে? ক্রোমোজোম জিনকে ক্যারি করে থাকে, অর্থাৎ ফার্স্টে আমরা কি পড়লাম? ফার্স্টে আমরা পড়লাম ক্রোমাটিন ফাইবার। ক্রোমাটিন ফাইবারটা কিসে রূপান্তরিত হলো? ক্রোমোজোমে। ক্রোমোজোমের মধ্যে কি রয়েছে? জিন। জিন আবার কি দ্বারা তৈরি হয়ে থাকে? ডিএনএ। অর্থাৎ সবগুলো কিন্তু একটা সুতোয় বাঁধা, পরপর করে চলে গেছে। বোঝা গেল? এই জন্য দেখো নিচে একটা হেডিংসে দিয়েছি, দেখো ডিএনএ। ডিএনএ দ্বারা কি গঠিত হয়? জিন। জিন দিয়ে কি গঠিত হচ্ছে? ক্রোমাটিন। এরকম দুটো ক্রোমাটিন একসাথে মিলিত হয়ে কি তৈরি করে থাকে? আমাদের ক্রোমোজোম তৈরি করছে। তাই যেহেতু ক্রোমাটিন ফাইবারগুলোই কনভার্ট হয়ে ক্রোমোজোম হচ্ছে, এই জন্য আমরা এখানে ক্রোমোজোম সম্বন্ধে একটু কিছু প্রপার্টি আমরা জেনে রাখলাম। ওকে, পরবর্তীতে আমরা ডিটেলসে ক্রোমোজোম চ্যাপ্টারে গেলে আমরা সেখানে পড়ব। ওকে, এবং লাস্ট পার্ট, এটা হচ্ছে 4 নাম্বার পার্ট, যেটা একটা নিউক্লিয়াসে থাকে, যেটাকে আমরা বলে থাকি নিউক্লিওলাস। কি বলেছে দেখো, ইচ নিউক্লিয়াস হ্যাজ অ্যাটলিস্ট 1 নিউক্লিওলাস ইন ইট, অর্থাৎ প্রতিটি নিউক্লিয়াসের মধ্যে অন্তত পক্ষে কটি করে নিউক্লিওলাস থাকবে? অন্তত একটি নিউক্লিওলাস থাকবে। অর্থাৎ আমরা যেটা দেখছিলাম নিউক্লিয়াসের ভেতরেও কি থাকে? নিউক্লিয়াসের মতনই একটা গোলাকার অংশ, যেটাকে আমরা নিউক্লিওলাস বলছি, এবং এই সংখ্যাটা সাধারণত কটা হবে? একটি। কিন্তু কি বলেছে দেখো, সাম সেলস মে হ্যাভ মোর দ্যান 1 নিউক্লিওলাস, অর্থাৎ এমনও কিছু কোষ রয়েছে যাদের আমরা দেখব সেই সেলগুলোর মধ্যে নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিওলাসের সংখ্যা মোর দ্যান 1 হয়ে গেছে। বোঝা গেল? এইবার লাস্টে দিয়েছে দেখো ফাংশন, যে এই নিউক্লিওলাসটা কি কাজ করে। বলছে দ্য নিউক্লিওলাস পার্টিসিপেটস ইন প্রোটিন সিনথেসিস, অর্থাৎ নিউক্লিওলাসটার প্রধান কাজই কি? এরা আমাদের কোষে প্রোটিন সংশ্লেষে সাহায্য করে থাকে। ঠিক আছে? ওকে, তাহলে আমরা যদি ছবিটাতে আর একবার ব্যাক করি,
তাহলে আমরা ছবিটাতে কি দেখতে পাচ্ছি, এই যে নিউক্লিওলাস, এই যে নিউক্লিয়াসের ভেতরে আমরা আর একটা এই যে সার্কুলার যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছি, এটাই নিউক্লিওলাস বললাম। এবং কি বললাম, প্রতিটা নিউক্লিয়াসে সাধারণত একটি নিউক্লিওলাস থাকে, কিন্তু এমনও কিছু কোষ রয়েছে যাদের এই নিউক্লিওলাসের সংখ্যা মোর দ্যান ওয়ান, একের বেশি। আর এই নিউক্লিওলাসের প্রধান কাজটাই কি, এদের মেন কাজই হচ্ছে এরা কি করছে, প্রোটিন সিনথেসিস, অর্থাৎ প্রোটিন সংশ্লেষে সাহায্য করছে। ওকে, আচ্ছা, এইবার আর একটা আমাদের জিনিস দেখব, যেখানে বলছি যে নিউক্লিয়াসের স্ট্রাকচার, অর্থাৎ এই যে আমরা দেখলাম একটা নিউক্লিয়াসের প্রধান চারটা অংশ, এই বলছে এই নিউক্লিয়াসের স্ট্রাকচারের উপরে ভিত্তি করে আমরা কোষকে কটা ভাগে ভাগ করি, সাধারণত দুটো ভাগে। কোন কোন ভাগ? প্রথমটাকে বলা হচ্ছে ইউক্যারিওটিক সেল, আর একটা টাইপ রয়েছে প্রোক্যারিওটিক সেল, অর্থাৎ একটা হচ্ছে আদর্শ কোষ বা ইউক্যারিওটিক সেল, আর একটা হচ্ছে প্রোক্যারিওটিক সেল অর আদি কোষ। আদর্শ কোষের ক্ষেত্রে কি বলেছে দেখো, বলছে প্রেজেন্ট অল ফোর মেজর পার্টস অফ দ্য নিউক্লিয়াস, অর্থাৎ ইউক্যারিওটিক যদি সেল হয় তাহলে তাদের কোষের মধ্যে যে নিউক্লিয়াসটা থাকছে সেই নিউক্লিয়াসে কিন্তু আমরা নিউক্লিয়াসের যে প্রধান চারটা অংশ, সেই চারটা অংশই কিন্তু আমরা দেখতে পাবো। অর্থাৎ তাদের নিউক্লিয়ার মেমব্রেনও থাকবে, নিউক্লিওলাসও থাকবে, নিউক্লিওপ্লাজমও থাকবে এবং ক্রোমাটিন ফাইবারও থাকবে। কিন্তু যদি এটা একটা প্রোক্যারিওটিক সেল বা অনুন্নত কোষের ক্ষেত্রে যদি আমরা চলে আসি, তাহলে কিন্তু সেখানে আমরা এরকম ডেফিনিট নিউক্লিয়াস দেখতে পাবো না। অর্থাৎ সেক্ষেত্রে নিউক্লিয়াসের চারটি অংশের মধ্যে এক বা একের বেশি অংশ কিন্তু অনুপস্থিত থাকবে। অর্থাৎ যেমন চারটা অংশের মধ্যে হয়তো নিউক্লিয়ার মেমব্রেন থাকলো না, নিউক্লিওলাস থাকলো না, শুধু থাকলো কোনটা, ক্রোমাটিন ফাইবারটা থাকলো, অথবা তার সাথে নিউক্লিওপ্লাজম থাকলো। এটাই হচ্ছে বলা হচ্ছে, তখন কিন্তু সেই নিউক্লিয়াসগুলোকে আমরা আর ডেফিনিট নিউক্লিয়াস বলবো না। এই জন্যই দেখো ইউক্যারিওটিক সেলের পয়েন্টটা কি বলেছে, প্রেজেন্ট অল ফোর মেজর পার্টস অফ দ্য নিউক্লিয়াস, অর্থাৎ যদি সেলটা ইউক্যারিওটিক সেল হয় তার নিউক্লিয়াসে কিন্তু চারটা অংশই রয়েছে, তাই আমরা ইউক্যারিওটিক সেলের নিউক্লিয়াসকে ডেফিনিট নিউক্লিয়াস বলবো। কিন্তু সেলটা যদি প্রোক্যারিওটিক হয় সেখানে কি লিখেছে দেখো, অ্যাবসেন্ট ওয়ান অর মোর দ্যান ওয়ান মেজর পার্টস অফ দ্য নিউক্লিয়াস, সেখানে এক বা একের বেশি কিন্তু নিউক্লিয়াসের অংশ অনুপস্থিত থাকবে। তখন সেটাকে আমরা ডেফিনিট নিউক্লিয়াস বলবো না, সেটাকে আমরা প্রিমিটিভ নিউক্লিয়াস বলবো, এবং সেই সেলগুলোকে আমরা প্রোক্যারিওটিক সেল বলবো। ওকে, থ্যাংক ইউ।